রাতভর গোপন বৈঠক, রাতভর গোপন নাটক। মোহাম্মদ ইউনূস নাকি বাংলাদেশের দায়িত্ব ছেড়ে পালিয়ে যেতে চান। তিনি নাকি পদত্যাগ করছেন অফিসিয়ালি, এবং সেই পদত্যাগপত্র আটকাতে রাতেই তার কাছে চলে গেলেন তার প্রিয় ছাত্রনেতা নাহিদ ইসলাম, যিনি গ্রামীণ ব্যাংকের একটি পদ ছাড়তে পারেন না। তিনি নাকি বাংলাদেশের ক্ষমতা ছেড়ে চলে যেতে চাইছেন। ভাবলে হাস্যকর লাগলেও এটাই বাংলাদেশের বর্তমান বাস্তব পরিস্থিতি। সেই কালজয়ী গানের লাইনটা মনে পড়ে, কতই রঙ্গ দেখি দুনিয়ায়। বর্তমানে বাংলাদেশের এই রঙ্গ আন্তর্জাতিক স্তর, বিশ্বাস করুন, যেভাবে হাস্যকর উপাদানে পরিণত করেছে, তাতে মোহাম্মদ ইউনূসের ভাবমূর্তি, মোহাম্মদ ইউনূসের সম্মান সবকিছু মাটিতে আজকে গড়াগড়ি খেতে শুরু করেছে। কিসের জন্য এই বিতর্ক, কিসের জন্য এই বিরোধ? দেখুন, বোঝার চেষ্টা করুন। প্রথমে মোহাম্মদ ইউনূস কিন্তু দায়িত্ব নিয়েছিলেন, সেই দায়িত্বের পিছনে ছিল কিন্তু সেনাপ্রধান। সেই সেনাপ্রধান কিন্তু মোহাম্মদ ইউনূসকে সাপোর্ট করেছিলেন। সেনাপ্রধান বুঝেছিলেন এই মুহূর্তে আমাদের এই একটা নিরপেক্ষ একটি খুঁটি প্রয়োজন, যেই খুঁটিটাকে সামনে রেখে আমরাও এগিয়ে যেতে পারবো। মোহাম্মদ ইউনূসকে, সোকল্ড মোহাম্মদ ইউনূসকে, যিনি আমেরিকান পাপেট, তাকে ক্ষমতায় বসানো হলো কিছুদিনের জন্য। মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসলেন, প্রথম থেকেই ক্ষমতার প্রতি মোহ তার। তিনি চেয়ারের মায়া সহজে কাটাতে পারেন না। তিনি ক্ষমতায় তো বসলেন, সংস্কারের বুলি আওড়ালেন, বিদেশি বিনিয়োগের কথা বললেন, বাংলাদেশের মানুষদের নতুন বাংলাদেশের স্বপ্ন দেখালেন, আইন সংস্কারের কথা বললেন, নতুন রাজনীতির কথা বললেন। আজকের দিনে দাঁড়িয়ে এই সেনাপ্রধানও বুঝলেন যে যে কথাগুলো মোহাম্মদ ইউনূস বলেছিলেন সব কটাই ফেক, ভাওতাবাজি। শুধু ক্ষমতা দখলের নেশায় তিনি মিথ্যা রাজনীতির আশ্রয় নিয়েছিলেন। এতগুলো কথা তো বাস্তবে সম্পূর্ণভাবে তিনি করতে পারেননি, উল্টে বাংলাদেশকে কয়েক দশক পিছিয়ে নিয়ে গেছেন শেষ 8 মাসে। খাল কেটে কুমির এনেছিলেন সেনাপ্রধান, আর মোহাম্মদ ইউনূস খাল কেটে যাদের আনলেন, সেই ছাত্র নেতারা বাংলাদেশের সর্বশেরবা ভাবতে শুরু করলো নিজেদেরকে। তারা বুঝলো আন্দোলন করে দাবি আদায় করা যায়। কখনো যমুনার বাইরে আন্দোলন হলো, সেই আন্দোলনে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো। কখনো মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে কোনো উপদেষ্টাকে সরিয়ে ফেলা হলো। কখনো ফেসবুকে স্ট্যাটাস দিয়ে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন তৈরি করা হলো। একের পর এক আন্দোলন শুধুমাত্র দাবি আদায়ের জন্য করে গেছে বাংলাদেশের ইম্যাচিওর ছাত্র নেতারা। আসলে এটা যে কোনো গণতান্ত্রিক উপায়ে একটি সরকারের থেকে দাবি আদায়ের পদ্ধতি হতে পারে না, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ কিন্তু বুঝতে পেরেছে। সব থেকে বেশি ভোগান্তি শেষ 8 মাসে যদি কারোর হয়ে থাকে, তা হলো বাংলাদেশের সাধারণ মানুষের, যারা এই ছাত্র নেতাদেরকে দেখে ভবিষ্যতে স্বপ্ন দেখেছিলেন এবং পরবর্তীকালে রিয়েলাইজ করলেন আসলে সবই ক্ষমতা দখলের খেলা। সেনাপ্রধান প্রথম থেকে পাল্লা দিলেন পুরো বিষয়টায়, তাই তিনি সহমত পোষণ করলেন। তিনি ডেভিল স্ট্রাইক করলেন, অপারেশন ডেভিল স্ট্রাইক। 32 নম্বর ধানমন্ডির বাড়ি যখন গুড়িয়ে দেওয়া হলো, সেনাবাহিনীর সদস্যরা চুপচাপ দাঁড়িয়ে দেখলেন। যখন যমুনাতে ঘিরে ধরে আওয়ামী লীগকে নিষিদ্ধ করো এই আন্দোলন করা হলো, তখন সরকারের পক্ষ থেকে আন্দোলনকারী ছাত্রদের জল দেওয়া হলো। সবকিছু প্রশ্রয় যেভাবে বাংলাদেশের আইন শৃঙ্খলা বাহিনী দিয়েছে, আজকের দিনে দাঁড়িয়ে আপনি যদি পুরো বিষয়টা বিবেচনা করেন, তাহলে দেখবেন বাংলাদেশের সর্বনাশের মূলে কিন্তু বাংলাদেশের এই আইন শৃঙ্খলা বাহিনী, যার মাথায় কিন্তু মোহাম্মদ ইউনূস, কখনো আবার সেনাপ্রধানের প্রত্যক্ষ প্রশ্রয়। আজকের দিনে দাঁড়িয়ে সেনাপ্রধান বুঝতে পেরেছেন বাংলাদেশের এই অন্তর্বর্তীকালীন সরকার আসলে বাংলাদেশকে বদলাতে আসেনি, তারাও আরো এক সরকারের মতো ক্ষমতা দখলের নেশায় কিন্তু মাটিতে নেমে গেছেন। যখন মোহাম্মদ ইউনূস প্রথম 6 মাসে বুঝলেন তিনি আসলে কিছুই করতে পারবেন না, তখন বাংলাদেশে একটি নতুন রাজনৈতিক দলের তিনি জন্ম দিয়ে দিলেন। সেই দল ছাত্রদের সামনে রেখে রাজনীতি করবে। রাজনীতি মানে কি? মোহাম্মদ ইউনূসকে ঘেরাও করে রাখা। রাজনীতি মানে কি একটা নির্দিষ্ট রাজনৈতিক দলকে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া? সেই রাজনৈতিক দল যখন ময়দানে নামলো, স্বাভাবিকভাবেই অনেক মানুষ আবেগে তাদেরকে আবার সমর্থন করলেন। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে যে মানুষ ওই ছাত্র নেতাদের দেখে একটু স্বপ্ন দেখতে শুরু করেছিলেন, তারাও বুঝলেন এই ছাত্র নেতারাও আসলে স্বৈরাচারী একটি শাসকের থেকে 3 গুণ বেশি মাত্রায় নিজেদেরকে পৌঁছে নিয়ে গেছে। যারা দাবি পূরণ না হলে
কারোর পিছনে ছুরিটা মারতেও দুবার ভাবেন না। এবার শুরু হলো আসল বিরোধ। মোহাম্মদ ইউনূস যখন ক্ষমতায় বসেছিলেন তার পিছনে অনেকগুলো রাজনৈতিক দল ছিল, যে রাজনৈতিক দলগুলো স্বাভাবিকভাবে আওয়ামী লীগ বিরোধী আন্দোলন বাংলাদেশে করত। তারা একটি শক্ত গুটি খুঁজছিল। এই শক্ত গুটি খোঁজার জন্য তারা এবার মোহাম্মদ ইউনূসের এই ছাত্রনেতাদের প্রাথমিকভাবে সমর্থন করেছিল। কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের সবকটা বিরোধী রাজনৈতিক দল বুঝতে পারছে আসলে দুধ কলা দিয়ে কালসাপটা পুষেছে তারাও। ছাত্র আন্দোলনের পিছনে ছিল বিএনপি, ছাত্র আন্দোলনের পিছনে ছিল জামাত, ছাত্র আন্দোলনের পিছনে ছিল হিজবুত তাহির, ছাত্র আন্দোলনের পিছনে ছিল একাধিক সন্ত্রাসবাদী মৌলবাদী সংগঠন। আজকে তারা কিন্তু আর ছাত্রদের পাশে এসে দাঁড়ালো না, কারণ তারা বুঝতে পারলো এদেরকে প্রশ্রয় দেওয়া মানে আসলে বাংলাদেশের ভবিষ্যৎকে সম্পূর্ণভাবে চুরমার করে দেওয়া। উপদেষ্টার উপরে বোতল ছোড়া হলো। সেই উপদেষ্টা কালকে ফেসবুকে আবার স্ট্যাটাস দিলেন বিভাজন বলে একসঙ্গে রাজনীতি করব। অথচ এই ছাত্র নেতারাই কিছুদিন আগে রিয়েলাইজ করেছিলেন তারাই বাংলাদেশের রাজনীতির হত্যাকর্তা বিধাতা। আজকে হঠাৎ করে তারা রিয়েলাইজ করছেন বিভাজনের রাজনীতি নয়, ফের সকলে একসঙ্গে লড়াই করব। কিসের ফ্রাস্ট্রেশনে ভুগতে শুরু করলেন ছাত্র নেতারা? তারা কি বুঝতে পারলেন 6 মাসেই তাদের দমটা সত্যি ফুরিয়ে গেছে? ছাত্র রাজনীতি আর দেশ চালানোর রাজনীতির মধ্যে যে আকাশ পাতাল পার্থক্য আছে তা এবার এই ছাত্র নেতারা বুঝলেন। যে ছাত্র নেতাদের বাজি ধরে মোহাম্মদ ইউনূস ক্ষমতা দখলের চেষ্টা করেছেন, আপনারা বোঝার চেষ্টা করুন বাংলাদেশের এই ছাত্র নেতারা ঠিক কি কি বলেছিলেন আপনারা মনে করার চেষ্টা করুন। প্রথমে তারা বললেন ভারতের 7 সিস্টার্সকে তারা কেড়ে নেবেন, ভারতের সাথে সমস্ত ব্যবসা বাণিজ্য বন্ধ করবেন, ভারতকে উচিত শিক্ষা দেবেন। ভারত বয়কট করতে গিয়ে ভারতই যে তাদের কখন বয়কট করে দিয়েছে তারা ধরতেও পারেনি। বাংলাদেশের ব্যবসা বাণিজ্য অর্থনীতি সমস্ত কিছু ভেঙে চুরমার করে দিয়েছে ভারত শুধুমাত্র একটা চালেই। পরবর্তীকালে এই ছাত্রনেতারা বললেন শেখ হাসিনাকে ফিরিয়ে দিতেই হবে ভারতকে। তার পরবর্তীকালে তিনি বললেন শেখ হাসিনাকে যিনি সেফ করিডর দিয়েছেন তাকে বাংলাদেশ ছাড়া তিনি করবেন। তারও পরে তিনি বললেন নয় বাংলাদেশে আওয়ামী লীগ থাকবে, নয় ছাত্রনেতা হাসনাত থাকবে। যেটা আওয়ামী লীগের মানে আওয়ামী লীগকে ব্যান করার সিদ্ধান্ত ছিল সেটা তো মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে করে নেওয়া গেছে, কিন্তু বাকি তো কিছুই করতে পারেননি। ভারতকে একের পর এক চিঠি এই বাংলাদেশ দিয়ে গেছে, একটা উত্তরও আজ অব্দি ভারত দেয়নি। সাধারণ মানুষ বুঝেছে ভারত বয়কটের কথাবার্তা আসলে বৃহত্তর ভাওতাবাজি। আজকের দিনে দাঁড়িয়ে ছাত্র নেতাদের নিজস্ব দম আন্তর্জাতিক স্তরে এক্সপোজড হয়ে গেছে। যারা ডিপ্লোম্যাসি বোঝে না, যারা জিও পলিটিক্যাল সারফেস বোঝে না, তারা শুধু চেয়ার দখলের লড়াই বোঝে। এইবার বিরোধী দলগুলো বলল আপনারা যেরকম ভাবে কথাবার্তা বলছেন তা আসলে বাংলাদেশে সুষ্ঠু রাজনৈতিক চরিত্রকে এস্টাবলিশ করে না। আপনাদের দলের কিছু উপদেষ্টা অর্থাৎ মোহাম্মদ ইউনূসের মন্ত্রিসভার কিছু উপদেষ্টা যাদেরকে নিরপেক্ষ থাকার কথা, নিরপেক্ষ থাকবে আশা করা গেছিল, তারা তো দেখছি ছাত্র নেতাদের হয়ে কথা বলছে, তারা তো ক্ষমতা দখলের হয়ে কথা বলছে, তারা তো রাজনৈতিক কথাবার্তা বলছে। ফলে এই উপদেষ্টাদেরও সরাতে হবে। পথে নেমে গেল বিএনপি। পাল্টা ছাত্র নেতারাও বললেন তাদের অপছন্দের 2 উপদেষ্টাকে সরিয়ে ফেলতে হবে। অর্থাৎ রাজনৈতিক ইস্যু নিয়ে আর কোনো আন্দোলন বাংলাদেশে হলো না। উপদেষ্টা সরাও, আওয়ামী লীগকে নিষিদ্ধ করো, শেখ হাসিনাকে ফেরাও, নুসরাত ফারিয়াকে গ্রেফতার করো, আরো 2-3 জনকে গ্রেফতার করো। এই রাজনীতি বাংলাদেশে আমদানি করলেন এই ছাত্র নেতা এবং বাংলাদেশের বিরোধী দলগুলো, যা আজকের দিনে দাঁড়িয়ে তারাই আর সামলাতে পারছেন না। মোহাম্মদ ইউনূস বলেছিলেন না একসময় আন্তর্জাতিক স্তর তার পায়ে এসে পড়বে, বাংলাদেশ কারোর কাছে যাবে না। আজকের দিনে দাঁড়িয়ে যারা বাংলাদেশ থেকে ভিডিও দেখছেন তারা বলুন তো শেষ 8 মাসে একটা বিনিয়োগ বাংলাদেশে এসছে নাকি? যে কোটা আন্দোলনকে সামনে রেখে আন্দোলন শুরু হয়েছিল, আজকের দিনে দাঁড়িয়ে সেই কোটার জন্য মোহাম্মদ ইউনূস নতুন কি সংস্কার করেছেন? যে আইন শৃঙ্খলার কথা আপনারা বলতেন, আজকের দিনে দাঁড়িয়ে বাংলাদেশের আইন শৃঙ্খলার অ্যাকচুয়াল অবস্থানটা কোথায়? আওয়ামী লীগকে নিষিদ্ধ করে দেওয়ার পর আপনাদের সমাজ, আপনাদের বাংলাদেশ ঠিক কতটা বদলেছে? যে ভারতকে আপনারা কথায় কথায় গালাগালি দিতেন, আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বলুন ভারত আপনাদের সঙ্গে ব্যবসা বাণিজ্য ল্যান্ড পোর্ট এরিয়া থেকে বন্ধ করার পর আপনাদের লাভ হলো না ক্ষতি হলো?
কিসের জন্য আপনারা বয়কট ভারত স্লোগান তুলে ক্ষমতায় এনেছেন ইউনেসকে, কিন্তু সেই ইউনেস আজকে অবধি বাংলাদেশের সঙ্গে বা ভারতের সঙ্গে বাংলাদেশের যে ব্যবসায়ী সম্পর্ক তা বন্ধ করার ক্ষমতা দেখালো না। শুধুমাত্র চীন আর পাকিস্তানকে ডেকে সেভেন সিস্টার্স আর শিলিগুড়ি করিডোরের কাছে উস্কানিমূলক কাজকর্ম আর কথাবার্তা ছাড়া মোহাম্মদ ইউনুস শেষ 8 মাসে বাংলাদেশের সংস্কারের জন্য ঠিক কি করেছেন, এই প্রশ্ন তো সাধারণ মানুষ আন্তর্জাতিক স্তর তুলবেন। উল্টে সেনাপ্রধান পরিষ্কার বলে দিয়েছেন মানব করিডোর কিছুতেই বাংলাদেশকে দেওয়া যাবে না। মানব করিডোর দেওয়ার জন্য মোহাম্মদ ইউনুসকে এনেছিলেন আপনারা? মানব করিডোর দিয়ে সেন্ট মার্টিনস দ্বীপ কিংবা বাংলাদেশের একটি অঞ্চল বিদেশি শক্তির হাতে তুলে দিতে মোহাম্মদ ইউনুসকে এনেছিলেন আপনারা? কিসের জন্য মোহাম্মদ ইউনুসকে এনেছিলেন, এই প্রশ্ন নিজেদেরকে করতে হবে এবার। কারণ আপনারা দিনের পর দিন ভারতের বিপক্ষে চক্রান্ত করেছেন, ভারত বিরোধী স্লোগান দিয়েছেন, ভারতকে ছোট করার চেষ্টা করেছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বোঝার চেষ্টা করুন আন্তর্জাতিক স্তরে শেষ 8 মাসে আপনারা ঠিক কোথায় দাঁড়িয়ে আছে। যে কোনো 3টি কাজ আপনারা বলুন যে 3টি কাজ মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশে করা হয়েছে বা করেছেন এবং সেই 3টে কাজ বাংলাদেশের ভবিষ্যৎকে বদলে দিয়েছে। ফরেক্স রিজার্ভ, ব্যাংকের দেউলিয়াকরণ অবস্থা, চাকরি বাকরি, কর্মসংস্থান, আন্তর্জাতিক বিনিয়োগ, আইন শৃঙ্খলা, বস্ত্রশিল্প, ঠিক কোন জায়গায় মোহাম্মদ ইউনুস এমন কিছু করে দিয়েছেন যাতে আপনারা মোহাম্মদ ইউনুসের হয়ে দালালি করতে আসেন? এই প্রশ্নের উত্তর নিজেকেও দেওয়ার চেষ্টা করুন। দিনের শেষে মোহাম্মদ ইউনুস বুঝেছেন সাধারণ মানুষ আর তার সঙ্গে নেই। 2-3 জন ছুটকা ছাটকা নেতাকে নিয়ে তারা রাজনীতি করতে পারবেন না। বিরোধী কোনো রাজনৈতিক দল তাকে আর সমর্থন করছে না। আর সব শেষে সেনাপ্রধান বুঝিয়ে দিয়েছেন নির্বাচন পেছানোর নাটক কোনোভাবেই করা সম্ভব নয়। ডিসেম্বরে নির্বাচন করো, ঘরের ছেলে ঘরে ফিরে যাও, ক্ষমতা থাকলে নির্বাচনে লড়ো, তোমার ছাত্র নেতাদের হয়ে তুমি নামো মাঠে, সেই ক্ষমতা না দেখাতে পারলে দয়া করে ক্ষমতা ছেড়ে দূরে সরে যাও। কিছুদিন আগে এই ছাত্র নেতারা স্লোগান তুলেছিলেন, মনে আছে? মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট করে দেওয়া হোক, মোহাম্মদ ইউনুসকে আরো 5 বছর প্রধানমন্ত্রী রেখে দেওয়া হোক, প্রেসিডেন্ট রেখে দেওয়া হোক, এই ধরনের একাধিক স্লোগান। আজকের দিনে দাঁড়িয়ে বোঝা যাচ্ছে সব স্লোগানগুলি আসলে মোহাম্মদ ইউনুসের প্ল্যান্টেড একটি স্লোগান। যিনি প্রথমে ভারত বিরোধিতাকে আশ্রয় করে নিয়ে ক্ষমতায় ছিলেন, পরবর্তীকালে হাসিনা বিরোধিতাকে কাজে লাগানোর চেষ্টা করেছেন, তার পরবর্তীকালে ছাত্র নেতাদেরকে আঁকড়ে ধরে চেয়ার বাঁচানোর নোংরা খেলায় তিনি নামলেন। কিন্তু সব শেষে মনে রাখবেন অতি চালাকের গলায় দড়ি, সেনাপ্রধানের কাছে তিনি ধরা পড়ে গেলেন এবং সেনাপ্রধান পরিষ্কার বলে দিল নয় নির্বাচন করুন, নয় আপনি পদত্যাগ করুন। আর সেই পদত্যাগ নাটক চলল কালকে দিনভর। ছাত্র নেতারা বোঝালেন, ছাত্র নেতারা বিরোধী দলকে কাঠগড়ায় তোলার চেষ্টা করলেন, ফের একবার বাংলার এবং বাংলাদেশের মানুষকে উস্কানোর চেষ্টা করলেন। কিন্তু দিনের শেষে ফাঁপা কলসি, আওয়াজ যেমন বেশি, মোহাম্মদ ইউনুসের ছাত্র নেতারা হলো ফাঁপা কলসি, আওয়াজটা বেশি কিন্তু ভিতরে ফাঁপা। রাজনৈতিক মাল মশলা নেই, মেটেরিয়াল নেই, বাংলাদেশ চালাবেন কিভাবে সেই প্রশ্ন কিন্তু সাধারণ মানুষ তুললেন এবং মোহাম্মদ ইউনুসকে গদিচ্যুত করতে বাধ্য করলেন। তবে এখনো অবধি আমি বিশ্বাস করি যিনি বাংলাদেশের একটি ছোট্ট ব্যাংকের দায়িত্ব ছাড়তে পারেন না, তিনি এত সহজে দেশ ছাড়ার সাহস টিকে দেখাবেন না। ভীতু তিনি, অ্যাকচুয়ালি সাহস দেখানোর ক্ষমতা মোহাম্মদ ইউনুসের নেই। কারণ তিনি পদ ছাড়লে তার পরিণতি যে কি হবে সেই আতঙ্কেই তিনি আরো বেশি পদে থাকবেন। সিকিউরিটি নিয়ে ঘুরতে তো সবাই পারে, সাহস থাকলে পদ ছেড়ে নির্বাচনে লড়ে দেখান, সেই ক্ষমতা মোহাম্মদ ইউনুসের কিন্তু নেই। কিভাবে দেখছেন পুরো বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।